আমরা মোটামুটি রেডিয়েশন পড়া শুরু করেছিলাম। তো রেডিয়েশনের ক্ষেত্রে আমরা যেটা পর্যন্ত আসছি সেটা হচ্ছে ইন্টেন্সিটি, যেটা এটা আমরা ডিফাইন করেছি। রেডিয়েশনের ইন্টেন্সিটি যেটা I lambda E maybe function of lambda theta phi, এটার সাথে ইমিশনের যে রিলেশনশিপ সেই জিনিসগুলো আমরা আসলে স্টাবলিশ করতে চাই। এবং আমরা যে টার্মগুলো জানলাম, একটা বলা হচ্ছে যে স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার ই ল্যামডা, এটার সাথে হচ্ছে আই ল্যামডা একটা রিলেশনশিপ আমরা ডেভেলপ করতে পারি, যেখানে ই ল্যামডা আমার এই ফর্মে আমরা চাইলে রেখে নিয়ে আসতে পারি ডিপেন্ডিং অন ইটস ডেফিনেশন যেভাবে বলা আছে এটার সাথে আমার ইন্টেন্সিটি এভাবে রিলেটেড। একইভাবে মানে ই ল্যামডা যেরকম পাচ্ছি এটা হচ্ছে স্পেকট্রাল ইমিসিভ পাওয়ার, একইভাবে আমরা টোটাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার এটাও আমরা চাইলে ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে এটা যেটা হবে যে স্পেকট্রার জন্য শুধুমাত্র একটা ল্যামডার উপর বেস করে করেছিলাম আমরা। সো ডিরেকশন থিটার ফাই এই দুটো অ্যাসপেক্ট ইন্টিগ্রেশন করতে হয়। আর যদি টোটালটা চাই তখন আমার যেটা হবে এটার সাথে অ্যাডিশনাল যে ওয়েভলেন্থ ল্যামডা, এটার রেসপেক্টে আমার আরেকবার ইন্টিগ্রেশন করা লাগবে। সেক্ষেত্রে আমরা টোটাল ইমিসিভ পাওয়ার যেটা সেটা বের করতে পারবো। এখন যদি আমার মানে আমরা যে টার্মটা বললাম একটু আগে, তোমরা যদি খেয়াল করে দেখো আমরা ডিফাইন করার সময় গত ক্লাসে যে জিনিসটা বলে আসছি রেডিয়েশনের ক্ষেত্রে, এই যে ডিরেকশনাল প্রপার্টি একটা হচ্ছে স্পেকট্রাল প্রপার্টি। তো স্পেকট্রাল ডিস্ট্রিবিউশনের অর্থ হচ্ছে যে আমার ওয়েভলেন্থের সাথে সাথে আমার এই যে নাম্বার অফ ইমিশন বলো বা ইন্টেন্সিটি বলো এই জিনিসটা ভ্যারি করে। এটা হচ্ছে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন। বাস যদি আমার রিলেশনটা স্পেকুলার হয় তাহলে আমরা বলি যে স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন আছে। যদি সব ওয়েভলেন্থের জন্য আমার যদি আমরা একটা অ্যাভারেজ ভ্যালু ইউজ করি যে ভ্যালুটা সব ওয়েভলেন্থের জন্যই প্রযোজ্য থাকবে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ডিফিউজ, অর্থাৎ প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য আমার সেম অ্যামাউন্ট অফ ইমিশন হবে। এই ধরনের ফেনোমেনা যদি আমরা মানে পাই সেক্ষেত্রে আমরা যেটা আমাদের জন্য ক্যালকুলেশনটা ইজিয়ার হয়ে যায়। আবার ডিরেকশনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মানে একটা হচ্ছে ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন আছে, আর একটা যেটা আমরা বলতে পারি যে আমার সব দিকেই সমান। এখানে যেরকম দেখা যাচ্ছে যে আমার নর্মাল ডিরেকশনে আমার যে ভ্যালুটা আছে সেটার ভ্যালুটা অনেক বেশি। যখন জেনিথ অ্যাঙ্গেল আমরা 0 ডিগ্রি, তখন ইন্টেন্সিটি যত বেশি, যত আমি জেনিথ অ্যাঙ্গেল কমা বাড়ায় দিচ্ছি, তো থিটার ভ্যালু বাড়ার সাথে সাথে এদিকে বলো যেদিকে বাড়ি না কেন আমার ইন্টেন্সিটি কমে যাচ্ছে, তাই তো? এটা যদি না হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা ডিরেকশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সব ডিরেকশনে সেম অ্যামাউন্ট অফ ইমিশন জেনারেট হচ্ছে। এখানে একই কথা, আমরা যখন মানে ইন্টেন্সিটিটাকে যদি আমরা বলি যে ইন্টেন্সিটি অফ ইমিটেড রেডিয়েশন যদি ডিরেকশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট হয়, যেটাকে আমরা বলতেছি ডিফিউজ ইমিটার, তাই তো? সেক্ষেত্রে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভুল বললাম আর কি, ডিরেকশনে যদি না হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে ডিফিউজ ইমিটার। তো এই যে ডিফিউজ ইমিটার যখন বলতেছি তখন আমার এই ইন্টেন্সিটি আসলে আর এই থিটা আর ফাই এগুলোর ফাংশন থাকছে না, শুধুমাত্র ল্যামডার ফাংশন থাকছে, তাই তো? আর যদি আমার এইরকম হয়, আমি ই ল্যামডা একটু আগে ডিফাইন করে রেখে আসছিলাম গত ক্লাসে, যে আমার স্পেকট্রাল হেমিস্ফেরিক্যাল ইমিসিভ পাওয়ার যেটা দ্যাট উইল বি মানে কিউ ল্যামডা ডাবল প্রাইম ল্যামডা, কিউ ডাবল প্রাইম ল্যামডা যেটা সেটাকে আমরা ডিফাইন করে আসছিলাম। এটা আমরা বলে আসছি কত, এই ডিকিউ বাই ডি ল্যামডা, এটা হচ্ছে ডিকিউ ল্যামডা, সেটা হচ্ছে ওয়েভলেন্থের সাপেক্ষে, অর্থাৎ রেট অ্যাট হুইচ রেডিয়েশন অফ ওয়েভলেন্থ ল্যামডা লিভস DA1। তো এই ধরনের ফ্লাক্স যখন আমরা কনসিডার করতেছি তখন এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা পাই ইন্টিগ্রেশন অফ দিস, অর্থাৎ ইন্টেন্সিটি cos থিটা sin থিটা d থিটা d ফাই, এটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি। এটাকে ইন্টিগ্রেট করতেছি আমরা 0 থেকে π/2, ফাইকে ইন্টিগ্রেট করতেছি আমরা 0 থেকে 2π, তাই তো? এটা হচ্ছে ই ল্যামডার জন্য পাচ্ছি। আবার ইর জন্য আমরা সাথে cos মানে যেটা হচ্ছে
আরেকটা টার্ম যোগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আবার কি cos θ sin θ আছে, এখানে আর কি আসতেছে, এখানে ডি ল্যামডাটা চলে আসতেছে যদি আমি টোটাল ইমিসিভ পাওয়ার নিয়ে কাজ করি। এখন আমার যদি এই ডিফিউজ ইমিটার হয়, সেক্ষেত্রে আমার এই থিটা আর ফাই এর ডিপেন্ডেন্সিটা তখন ইন্টেন্সিটির মধ্যে থাকছে না। ইন্টেন্সিটিটা তখন শুধুমাত্র থিটা সরি ল্যামডার সাথে নির্ভরশীল। যদি আমার ওরিয়েন্টেশন যেটা আছে সেখানে আমার এই থিটা ফাই এর যে ফ্যাক্টর সেটা কিন্তু স্টিল প্রেজেন্ট থাকবে। সো আমি যখন ই ল্যামডা বের করবো তখন আমার ইন্টিগ্রেশন ফর্মটা চলে আসবে এইরকম। এবং সেক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমরা যেতে পাবো যেহেতু এখানে আই ল্যামডা এটা cos θ sin θ সাথে থিটার সাথে ডিপেন্ডেন্সি নাই, সো এটা হয়ে যাচ্ছে পাই আই ল্যামডা ই ল্যামডা, অনলি ফাংশন অফ ল্যামডা। এই ধরনের একটা জিনিস পাবো যদি ইন্টিগ্রেট করা হয়। মনে হয় এটা আসবে কি, যদি এটা থেকে ইন্টিগ্রেট করি এরকম কিছু পাবো? জি স্যার। জি স্যার। খেয়াল করে দেখো, আমি যখন ওমেগা করছিলাম, ওমেগার সময় করছিলাম কি সাইন থিটা ডি থিটা ডি ফাই, তো সেখানে আমার 2 পাই আসছিল। এখানে যেহেতু cos θ টার্মটা চলে আসছে, ইন্টিগ্রেশন করলে এখানে আসলে পাই চলে আসবে আর কি। একইভাবে আমার স্পেকট্রালে যেরকম পাচ্ছি, আমি যদি টোটাল হেমিস্ফেরিক্যাল মিশনে আসি, ওখানে একই জিনিস পাবো। এখানে এক্সট্রা যেটা আসতেছে সেটা হচ্ছে যেহেতু টোটাল মানে সব ল্যামডাকে আমাকে এখন কনসিডার করতে হবে, এটা এগেইনস্ট আমি ইন্টিগ্রেশন করতেছি। সো এখানে এই স্পেকট্রালে যেরকম ছিল আই ল্যামডা ইমিশন, এটা হয়ে যাচ্ছে শুধু আই ইমিশন। আই ইমিশনটা কি, সেটা হচ্ছে টোটাল ইন্টেন্সিটি অফ ইমিটেড রেডিয়েশন। এই হচ্ছে মোটামুটি ডিফিউজ যদি কোনো ফেনোমেনা আসে তখন আমরা এইভাবে চাইলে ক্যালকুলেশন গুলো করতে পারি, বা এই ক্যালকুলেশনটা তখন ইউজ করা যাবে। এখন তোমাদের যদি মানে এক্সাম্পল দেখো যে আমাদের যে কনসেপ্ট গুলো আছে, কনসেপ্ট গুলো কিভাবে কাজে লাগে, ছোট ছোট কনসেপ্ট গুলো। এক মিনিট দাঁড়াও, জাস্ট মিনিট। যেটা বলতেছিলাম যে একটা স্মল সারফেস, যেখান থেকে তোমার এটার এরিয়াটা দেওয়া আছে, এরিয়াটা এরকম ছোট একটা এরিয়া, এটা এরিয়া বলা হচ্ছে A1, এবং এটা যখন ইমিশন করতেছে ডিফিউজলি সব দিকে, তার মানে কি হচ্ছে সমান ইন্টেন্সিটিতে সে ডিফিউজ করবে, আমাদের ইলেকট্রয়ের যে ডেফিনেশন। আর মেজারমেন্ট গুলো হচ্ছে যে টোটাল ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইমিশন দ্য নর্মাল ডিরেকশন। অর্থাৎ এটা যদি আমার A1 সারফেস থেকে যদি ইমিশন হয়, A1 সারফেসের থেকে যখন ইমিশন হবে, এটা হেমিস্ফেরিক্যালি থিটার ভ্যালু ফাইয়ের ভ্যালু ডিফারেন্ট করতে পারে। থিটার ভ্যালু হবে 0 থেকে π/2 পর্যন্ত। থিটাটা কোন ভ্যালুটা, আমার এই যে নর্মাল ডিরেকশনের সাথে সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে সেটা হচ্ছে থিটা। আর ফাইটা কোনটা, ফাইটা হচ্ছে আমার এই xy প্লেন বরাবর জ্যাজিমুথাল ডিরেকশন, সেখানে ফাইর ভ্যালুটা আমরা 0 থেকে 360 পর্যন্ত আমরা ভ্যারি করতে পারি। তো তার মানে আমার এখানে আমার নর্মাল ডিরেকশন যখন বলতেছি, নর্মাল ডিরেকশনের ক্ষেত্রে থিটার ভ্যালুটা কত আসলে বলতে পারবা? 0 না 0, এক্স্যাক্টলি। আমরা যখন নর্মাল ডিরেকশন বলি, নর্মাল ডিরেকশন মানে হচ্ছে যে সারফেস থেকে ইমিশন হচ্ছে, সেই সারফেসের বলতে পারো সারফেসের উপরে যেটা যদি একটা লম্ব আঁকো, এই নর্মাল ভার্টিক্যাল ডিরেকশন। অর্থাৎ এটা যদি হরাইজন্টাল ডিরেকশন হয়, মানে হরাইজন্টাল ডিরেকশন আর কি এই দিক বরাবর যে কোনো দিক হতে পারে, এজিমুথাল অ্যাঙ্গেল বরাবর, তার উপর দিকে অর্থাৎ ভার্টিক্যালি যে জেড অ্যাক্সিস সেই বরাবর যদি যায় সেটা হচ্ছে নর্মাল ডিরেকশন। এবং এখানে আমার থিটার ভ্যালুটা 0। এই থিটার ভ্যালুটা আমরা যদি ভ্যারি করে আমরা এই 0 থেকে সর্বোচ্চ এই বরাবর 90 ডিগ্রি আসতে পারি, অথবা এইদিকেও 90 ডিগ্রি আসতে পারি, তাই তো? তো থিটার ভ্যালু এই অনুসারে ভ্যারি করতে পারে।
এখানে যে ওরিয়েন্টেশন দেয়া আছে সেটা যদি দেখো, এখানে এই A1 সারফেস থেকে যখন ইমিশন হচ্ছে, এই থিটা ভ্যালু 0 থেকে এইরকম 180 ডিগ্রি সেলসিয়াস, সরি 180 ডিগ্রি পর্যন্ত সে এই করতে পারে। এখানে মানে ইমিশন যেটাই হোক না কেন, ইমিশনটা কোনো একটা সারফেস তোমার কি করতে হবে, ইন্টারসেপ্টেড হতে হবে। এখানে এরকম ইন্টারসেপ্টেড হওয়ার জন্য সারাউন্ডিংসে 3টা সারফেসের কথা মেনশন করা আছে। এটা A2, A3, A4. So radiation emitted from surface is intercepted by 3 other surfaces. A2, A3, A4 প্রত্যেকটার সারফেস এরিয়া A1 এর সমান 10 কিউ, 10 to the minus 3 মিটার স্কয়ার। এবং এগুলো ডিসটেন্স বলা হচ্ছে যে A1 সারফেস থেকে A2, A3, A4 এগুলো সবগুলো ডিসটেন্স 0.5 মিটার। এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি associated with emission in each of 3 direction। অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিরেকশনে ইন্টেন্সিটির ভ্যালুটা কত সেটা বের করতে বলছে। তার মধ্যে একটার ভ্যালু বোধহয় দেয়া আছে, তাই তো? ঠিক কিনা? কোনটা দেয়া আছে বলা যাবে? এখানে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি, রেডিয়েশন ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইমিশন ইন ইচ অফ 3 ডিরেকশন। আমাদের কোশ্চেনের উপরে দেখো, উপরে কি দেয়া আছে? নরমাল ডিরেকশনের জন্য নরমাল ডিরেকশন। তার নরমাল ডিরেকশনে আসলে কোন সারফেস এরিয়াটা আসলে পড়তেছে? A3 A3 এক্স্যাক্টলি। অর্থাৎ A1 থেকে যে ইমিশন হচ্ছে সেটা যদি এই নরমাল ডিরেকশনে যেটা যাচ্ছে সেটা গিয়ে পড়তেছে A3 এর উপরে। এই ডিরেকশনে যেটা যাচ্ছে অর্থাৎ থিটার ভ্যালু যদি আমি 60 ডিগ্রি ধরি, এই ডিরেকশন বরাবর গিয়ে যে রেডিয়েশনটা যাচ্ছে সেটা A2 সারফেসের উপরে গিয়ে ইন্টারসেপ্টেড হয়ে যাচ্ছে। আর থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি ধরি, এই ডিরেকশন বরাবর যে রেডিয়েশনটা যাচ্ছে সেটা গিয়ে এখানে ইন্টারসেপ্টেড হচ্ছে। এখন আমরা বলতে পারি চাইলে থিটার ভ্যালু অন্যান্য ভ্যালুগুলোতেও আসলে কিন্তু রেডিয়েশন হচ্ছে, ইমিশন হচ্ছে, বাট সেগুলো কোনো ভিজিবল কোনো সারফেস নাই যেখানে গিয়ে ইন্টারসেপ্টেড হচ্ছে, সেগুলো চলে যাচ্ছে আর বাট এই 3টা সারফেসে ইন্টারসেপশন পসিবল। এখন আর প্রথম কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইমিশন ইন ইচ অফ 3 ডিরেকশন। তাই তো? তার মধ্যে আমরা বললাম যে একটার ভ্যালু অর্থাৎ A1 থেকে A3 যেটা, এই ভ্যালুটা আসলে আমরা পাই এই স্টেটমেন্টটা থেকে, যেখানে বলা আছে যে intensity associated with emission in normal direction, that is IN, will be equal to 7000 watt per meter square per area। এইটা ইন্ডিকেট করে হচ্ছে এই বরাবর যে রেডিয়েশন হচ্ছে সেটা ইন্টেন্সিটি। এটুকু পর্যন্ত সবাই বুঝতে পারতেছো? স্যার বুঝছি। সেকেন্ড কোশ্চেন বলতেছে হোয়াট আর দ্য সলিড অ্যাঙ্গেলস obtained by the 3 surfaces when viewed from A1। অর্থাৎ A1 থেকে দেখলে A2, A3, A4 এগুলোর মানে যে সারফেস এরিয়াটা মানে আছে এটা যদি আমরা ভিউ করি কিরকম সলিড অ্যাঙ্গেল তারা গেট করতেছে। থার্ড কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য রেট অ্যাট হুইচ রেডিয়েশন ইমিটেড বাই A1 থেকে যেটা যাচ্ছে এটা এই 3টা সারফেসে যখন ইমিশনটা ইন্টারসেপ্টেড হচ্ছে তখন তার রেটটা কত। আমরা যদি এটা নোন প্যারামিটার গুলো দেখি, আমার নরমাল ইন্টেন্সিটি যেটা ডিফিউজ ইমিটার বলে দেয়া আছে, তার এরিয়া দেয়া আছে, এই জিনিসটা আমরা জানি। আর বাকি যে 3টা যে সারফেস আছে এই সারফেসটা A1 এর সাথে কি ওরিয়েন্টেশনে আছে সেই জিনিসটা দেয়া আছে। ওকে বের করতে বলেছে ইন্টেন্সিটি অফ ইমিশন ইন ইচ অফ 3 ডিরেকশন, solid angles obtained by 3 surface, আর rate at which radiation is intercepted by 3 surface। স্কিমেটিকটা যদি আমরা আবার দেখি, এটা বলতেছিলাম A1 থেকে নরমাল ডিরেকশন যেটা IN, এই ভ্যালুটা 7000 ওয়াট পার মিটার স্কয়ার স্টেডিডেন, এটা আমরা দেখতেছি। আমরা বলতে পারি যে এখান এই বরাবর যদি আসে এখানে থিটা ভ্যালু অর্থাৎ আমরা যেখানে মানে যদি এটাকে বলি যে সারফেস 3, সো থিটা বা জেনিথ অ্যাঙ্গেল ফর সারফেস 3 হচ্ছে 0। যদি এই A4 এই এটাতে আসি, এই সারফেস এরিয়াতে আসি, সেখানে থিটা 1 এর ভ্যালুটা কত এখানে দেয়াই ছিল 45 ডিগ্রি আর এটুর জন্য 60 ডিগ্রি।
আমরা যদি এটা লিখি এখানে এটা θ1 এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি আর এটার জন্য θ1 60 ডিগ্রি, তাই তো? আর প্রত্যেকটা সারফেস এরিয়া আমরা জানি 10⁻³ মিটার স্কয়ার এবং A1 থেকে A2 A3 A4 এগুলোর ডিসটেন্স, এটা R2 বলো, R2 হচ্ছে 1 থেকে 2, R3 হচ্ছে 1 থেকে 3, R4 হচ্ছে 1 থেকে 4, সারফেস গুলোর ডিসটেন্স সবগুলোরই সেম 0.5 মিটার। এখন আমরা যদি কম্পেয়ার করি যে মানে ডিসটেন্স ফ্রম ওয়ান সারফেস টু অ্যানাদার, এটার সাথে যদি টোটাল সারফেস এরিয়াকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে মানে আমরা বলতে পারি যে রেডিয়াসের সাথে এরিয়ার যে নিউমেরিক্যাল যে রেশিও এটা কিরকম হবে। একটা বলতেছে আমার রেডিয়াল ডিসটেন্স বিটুইন সোর্স মানে রেডিয়েশন যে সোর্স আর রিসিভার হচ্ছে রেডিয়াস, এটাকে যদি আমি মানে সোর্সের বলো বা রিসিভার যেটাই বলো নাকি সবগুলো সারফেস এরিয়া সেম, এই রেশিওটা আসলে কিরকম, ছোটটা বড়? আমার সাথে মানে এরিয়ার ব্যাপারটা কি, এরিয়াটাকে আমি কি ছোট বলবো নাকি মানে কম্পারেটিভলি একটা লার্জ স্কেলের এরিয়া বলা যাবে এটাকে? কোশ্চেনটা তোমরা যদি বুঝে থাকো, এখানে আসলে যেটা বলতে যাচ্ছি আমি, এরিয়াটা আসলে খুবই ছোট একটা এরিয়া নিয়ে আমরা কাজ করতেছি, এটা ধর মানে 3 মিটার, তোমার যে ডিস্টেন্স বিটুইন একটা সার্ফেস থেকে আরেকটা সার্ফেসের যে ডিস্টেন্স R1 R2 R3 এগুলো ভ্যালু কিন্তু কম্পারেটিভলি হায়ার দ্যান দিস ভ্যালু, তাই তো? এই জন্য বলতেছি যে আমরা যে সার্ফেসটা নিয়ে কাজ করতেছি সার্ফেসটা আসলে খুব ছোট সার্ফেস, এই জন্য আমরা সরাসরি চাইলে আমরা ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া হিসেবে আমরা এই সারফেস এরিয়া গুলোকে ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে? বলতেছে যে আমাদের অ্যাজাম্পশন যেগুলো হচ্ছে যে একটা হচ্ছে সারফেস A1 ডিফিউজলি ইমিট করতেছে আর এই প্রত্যেকটা সারফেস এরিয়াকে আমরা ডিফারেন্সিয়াল সারফেস বলতে পারি। এখন তোমাদের প্রথম কোশ্চেনটা যদি আসো, প্রথম কোশ্চেন ছিল কি হোয়াট ইজ দ্য ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইমিশন ইন ইচ অফ 3 ডিরেকশন। আমরা যদি ডিফিউজ ইমিশনের কথা বলি, ডিফিউজ ইমিশনের সংজ্ঞাটা কি ছিল খেয়াল আছে? I lambda ইমিশন কার ফাংশন, কয়টা ভ্যারিয়েবল এখানে আসলে আছে? এমনিতে ইন্ডিভিজুয়ালি যখন আমরা ইমিশন মানে ইন্টেন্সিটি অফ ইমিশনের কথা বলি, রেডিয়েশন ইন্টেন্সিটি, এটাই হচ্ছে I lambda E which is function of wavelength and direction, ডিরেকশন মানে হচ্ছে থিটা এন্ড ফাই। যখন ডিফিউজ ইমিটার হয়ে যাচ্ছে তখন এই ইন্টেন্সিটিটা অনলি ফাংশন অফ ল্যামডা, নট ফাংশন অফ ডিরেকশন, থিটা বা ফাইয়ের সাথে সম্পর্ক তখন নাই। তার মানে আমার এখানে খেয়াল করে দেখ, আমার এখানে কিন্তু নর্মাল ডিরেকশনের ভ্যালুটা দেয়া আছে, আমি যদি থিটার ভ্যালু চেঞ্জ করি তাহলে এই ভ্যালুর কি কোনো চেঞ্জ আসবে? এখানে বলে দিচ্ছি যে ইমিশনটা ডিফিউজলি হচ্ছে, তো ডিফিউজ হওয়ার অর্থই হচ্ছে যে এই ইন্টেন্সিটির সাথে থিটা ফাই এগুলোর সম্পর্ক কিরকম, ডাইরেকশনের সাথে চেঞ্জ হবে না, ডিরেকশনের সাথে কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে, শুধু ল্যামডার সাথে চেঞ্জ হবে। এখানে আমাকে বলছে যে আমার নর্মাল ডিরেকশনের যে ইন্টেন্সিটি এটা অলরেডি এখানে গিভেন, আমরা আমি যদি এই ডিরেকশনেও যাই, এখানে আমার থিটার ভ্যালু 60 ডিগ্রি, এখানে যদি যাই যেখানে থিটার ভ্যালু 45 ডিগ্রি, আমরা রেজাল্ট কি পাবো? সেম রেজাল্ট পাবো, ঠিক না? যেহেতু ডিফিউজ ইমিটার তাহলে সব ডিরেকশনে আমার সেম ইন্টেন্সিটি পাবো, মানে ডিফিউজ ইমিশনের সংজ্ঞাটা এরকম যে আমার ডিরেকশনের সাথে আমার এই ইন্টেন্সিটি চেঞ্জ হবে না। সো আমি যখনই এই কোশ্চেনটা করতেছি হোয়াট ইজ ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ ইমিশন ইন ইচ অফ 3 ডিরেকশন, এই অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যান্সারটা সবসময় সেম অ্যাজ এই নর্মাল ডিরেকশন 7000 ওয়াট পার মিটার স্কয়ার স্ট্রেট, এটাই আসবে।
এটার জন্য আসলে আমার কোনো মানে জিওমেট্রি অ্যারেঞ্জমেন্ট দেখারও কিছু নেই, সরাসরি আমরা এই অ্যান্সারটা দিতে পারি। সেকেন্ড বলছে যে সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই 3 সারফেস। তো এখানে যে ব্যাপারটা আছে যে মানে এখানে আমাদের দেখার ব্যাপার যে আমার A1 থেকে মানে দেখো হোয়াট আর দ্য সলিড অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই 3 সারফেস when viewed from A1, অর্থাৎ A1 থেকে আমি দেখবো একটা প্রজেক্টেড এরিয়া ক্যালকুলেট করার ব্যাপার আছে। প্রজেক্টেড এরিয়া মানে কি, আমি A1 থেকে যদি ধরো A3 দেখি, মানে আমার পজিশনটা A1 এ, আমি যদি A3 এর দিকে তাকাই, এই দুইটা সারফেসের মধ্যে মানে যদি আমি বলি যে এখানে দুইটার ওরিয়েন্টেশন কিরকম, একটা আরেকটার সাথে কি অবস্থা আছে, এইভাবে বলা যায়। হ্যাঁ বলো। সমান্তরাল অবস্থানে আছে একটা একটার সাথে। দুইটা প্যারালাল, তাই তো? প্যারালালকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে A1 এর নরমাল যে ডিরেকশন এটার সাথে যে অ্যাঙ্গেল অর্থাৎ থিটার অ্যাঙ্গেল, যেটা থিটার ভ্যালুটা এখানে কত, 0 ডিগ্রি, তাই তো? জি স্যার। আর যেটা বললে এটা একটা প্যারালাল অবস্থায় আছে। আবার যদি মানে এই A1 থেকে এই ডিরেকশনে যাই, এই ডিরেকশনে যদি আমি যেতে চাই, এখন এই যে A4 যেটা আছে এই ডিরেকশনের সাথে A4 এর ওরিয়েন্টেশনটা কিরকম? মানে খেয়াল করে দেখো আমার ডিরেকশনটা বলতেছি কোনটা, এখানে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি এই ডিরেকশন বরাবর রেডিয়েশনটা যাচ্ছে, বা আমি এই দিকে যদি চোখ করে তাকিয়ে থাকি তাহলে এই সারফেস এরিয়াটা এই ডিরেকশনের সাথে কিভাবে আছে, পারপেন্ডিকুলারলি আছে কি? না স্যার, জি স্যার। এই ডিরেকশনের সাথে খেয়াল করে দেখো। জি স্যার মানে আছে। আমরা যখন A1 থেকে তাকালাম আমাদের ডিরেকশনটা ছিল নরমাল, নরমাল ডিরেকশনে আসলে A3 টা নরমালের সাথে পারপেন্ডিকুলার। আবার যখন আমি ডিরেকশন চেঞ্জ করে দিলাম অর্থাৎ থিটার ভ্যালু আমি চেঞ্জ করে 45 ডিগ্রি নিয়ে আসলাম, আমার ডিরেকশনটা আমি ফিক্স করে দিচ্ছি। এই ডিরেকশন বরাবর যখন যাচ্ছি বা তাকিয়ে আছি তখন এই যে সারফেস এরিয়াটা আমার নজরে পড়তেছে A4, এইটা এই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল আছে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ঠিক কিনা দেখো। জি স্যার। তাহলে আমরা যদি তাকায় থাকি আমার পুরো সারফেস এরিয়াটাই আমার এই ডিরেকশনের সাথে একই, মানে তোমার ধরো মানে এই পজিশনে থাকবে, আমি পুরোটাই এভাবেই দেখতে পাবো। কিন্তু যদি দেখো এই সারফেস এরিয়াটা যেটা A2 সারফেস, এটার ডিরেকশনটা হচ্ছে 60 ডিগ্রি, থিটা 1 এর ভ্যালু যদি বলো নরমালের সাথে 60 ডিগ্রি যাচ্ছে, এটা হচ্ছে আমার ডিরেকশন। এই ডিরেকশন বরাবর যদি তাকাই এই ডিরেকশনের সাথে সাথে A2 কিন্তু ঠিক পারপেন্ডিকুলার অবস্থায় নাই, ঠিক আছে? এই জিনিসটা তুমি দেখবা এইখানে এই ফিগারটাই দেখো, এখন এই A2 সারফেস এরিয়াটা এই A2 এর সাথে যদি আমি মানে এই এটা আসলে আমাদের যদি বলো আমাদের এখানকার যে টোটাল ওরিয়েন্টেশন এখানে মোটামুটি বলতে পারো একটা ভার্টিক্যাল অবস্থা একটা সারফেস। তো এই ভার্টিক্যাল ডিরেকশনের সাথে যদি আমি একটা নরমাল এর উপর নরমাল ডিরেকশন আঁকি, নরমাল ডিরেকশনটা যাবে কোন বরাবর, এই বরাবর। যেমন A1 এর থেকে নরমাল ডিরেকশনটা কি ছিল সরাসরি z এক্সিস বরাবর, A2 থেকে যদি আমি নরমাল ডিরেকশন আঁকি সেটার ডিরেকশনটা যাবে x এক্সিস বরাবর। অর্থাৎ এই ডিরেকশনটাকে আমরা বলতেছি সারফেস 2 এর জন্য যদি বলো সারফেস 2 এর নরমাল ডিরেকশনটা হবে এই বরাবর, ঠিক আছে? এবং এই নরমাল ডিরেকশনের সাথে তুমি মানে যদি A2 যদি এখানে সোর্স হতো তাহলে আমি কি করতাম, এই সারফেস এরিয়া বরাবর আমি ক্যালকুলেট করতাম। A1 এর জন্য আমি করতেছি কি এই ডিরেকশন বরাবর করতে হয়েছে, ওইটা বাদ দিলাম। A2 সারফেসের নরমাল ডিরেকশন হচ্ছে এইটা, এটার সাথে যে ডিরেকশন থেকে আসতেছে সোর্সের ডিরেকশন, এই দুইটা ডিরেকশনের মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা আমরা বলতে পারি 30 ডিগ্রি, ঠিক আছে? এখন দেখো অফসেটের অংশটা দেখো, আমার সোর্স হচ্ছে এটা, এখান থেকে আমার ডিরেকশন আসল ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। তো এই ডিরেকশনে এসে আমার যে সারফেস এরিয়াটা আসলে আসতেছে সেই সারফেস এরিয়া অরিজিনাল সারফেস এরিয়াটা A2, কিন্তু যদি আমি এই সারফেসের পারপেন্ডিকুলার মানে সারফেস এরিয়া ক্যালকুলেট করি তাহলে আসলে আমরা দেখতে পাবো এইটুক সারফেস এরিয়া, যেখানে দেখো এই যে এই ড্যাশ লাইন, সরি এই লাইন যেটা আছে এই লাইনটা কি আছে এই ডিরেকশনের সাথে
পারপেন্ডিকুলারলি আছে। এবং এই সারফেস এরিয়াটাকে আমরা বলতেছি নর্মাল সারফেস এরিয়া ফর সারফেস 2। নর্মাল কার সাপেক্ষে? যে ডিরেকশন থেকে আমার সোর্স থেকে রেডিয়েশন আসতেছে তার সাপেক্ষে। এবং এটাকে আমরা ক্যালকুলেট করতেছি অ্যাজ অ্যাকচুয়াল সারফেস এরিয়া অফ A2 ইনটু cos অফ θ2। θ2টা কি? θ2টা হচ্ছে যে সোর্স থেকে আমার এই রিসিভারে আসতেছে সেই ডিরেকশন, আর যে রিসিভারের সারফেস এরিয়া আছে, রিসিভ সারফেস এরিয়া, সেই রিসিভারের বরাবর যদি আমি একটা নর্মাল ডিরেকশন আঁকি, এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল, দ্যাট ইজ কল্ড θ2। এই θ2 এর ভ্যালুটা আমরা পাবো 30 ডিগ্রি। কিভাবে? বিকজ তোমরা পিথাগোরাসের জানো, এই ভ্যালু যদি 60 ডিগ্রি হয়, এটা ভ্যালুটা কত হয়ে যাবে? ডেফিনেটলি 30 ডিগ্রি হবে। এই অংশটুকু বোঝা গেল কিনা দেখো। স্যার বুঝছি। সো তোমার যদি এই A4টা যদি এরকম পারপেন্ডিকুলার না থেকে, অর্থাৎ আমার যে ডিরেকশন আছে সেই বরাবর যদি পারপেন্ডিকুলার না থাকতো, আমরা তাহলে কি করতাম? আমরা তাহলে এখানের জন্য আমরা চাইলে কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ যেতাম। অর্থাৎ তোমার যে সারফেসই যাও না কেন, সেই সারফেসের ক্ষেত্রে অ্যাপ্রোচটা এরকমই আসবে। তো সেক্ষেত্রে আমার এই সলিড অ্যাঙ্গেল যদি আমরা এখন মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বের করতে চাই, তাহলে ব্যাপারটা কি হবে দেখো। আমাদের সলিড অ্যাঙ্গেলের ডেফিনেশন হচ্ছে আমার যে সারফেস এরিয়া যেটা আছে, সারফেস এরিয়া অর্থাৎ যে জায়গায় গিয়ে আমার ইন্টারসেপ্টেড হচ্ছে, সেটাকে আমরা যদি ডিরেকশনের মানে কি বলবো প্রজেক্টেড এরিয়া নিই, সেটাকে আমরা যদি ডিস্টেন্স দিয়ে ভাগ দিই, সেটাই হচ্ছে আমার যেটা বলতেছি যে সলিড অ্যাঙ্গেল। সেটা কিরকম বলতেছে? ট্রিটিং A2, A3, A4 as differential surface areas, solid angles may be computed from equation d omega is equal to dA normal divided by r square. এবং dA normal যেটা, এটা হচ্ছে প্রজেকশন অফ সারফেস নর্মাল টু ডিরেকশন অফ রেডিয়েশন। এটা হচ্ছে আমার ইকুয়েশন। খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু ডি ওমেগা আমরা ইউজ করতেছি, ওমেগা ইউজ করতেছি না। ওমেগা ইউজ করতে গেলে কিন্তু তোমার ইন্টিগ্রেশনের ফ্যাক্টরটা চলে আসবে। এবং এখানে ডি ওমেগা ইউজ করা যাচ্ছে কি জন্য? কারণ আমরা ধরে নিচ্ছি যে A1, A2, A3 এগুলো বা A4 এগুলো সবগুলোই ডিফারেন্সিয়াল সারফেস হিসেবে আমরা ট্রিট করতে পারি, খুব ছোট সারফেস হিসেবে ট্রিট করতে পারি। তো সেক্ষেত্রে এখন দেখো, আমি যদি এখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সলিড অ্যাঙ্গেল বের করি, অর্থাৎ সারফেস 1 থেকে সারফেস 3 এর জন্য যে সলিড অ্যাঙ্গেল, এটা যদি বের করি, এটা কত হবে? এটা হয়ে যাবে এই সারফেস 3 অর্থাৎ রিসিভার সারফেসের সারফেস এরিয়া A3 ডিভাইডেড বাই r স্কয়ার। A3 ভ্যালু 10⁻³ মিটার স্কয়ার, আর এর ভ্যালু হচ্ছে 0.5। এটা বসাইলে আমরা 4 × 10⁻³ স্ট্রেন এটা পাবো। এটা পাচ্ছি কোনটার জন্য? এই 1 আর 3 সারফেসের জন্য ওমেগা 3 ফ্রম 1। একইভাবে ওমেগা 4 ফ্রম 1 যদি আসি, এই জিনিসটাও আমরা কিন্তু একই পাবো, কারণ এখানেও নর্মাল সারফেস এরিয়াটা সেম, রেডিয়াসও সেম। সেটা এখানে বলতেছে যে ওমেগা মানে 4 ফ্রম 1 যদি আসি, সেটা হয়ে যাবে A4 বাই r স্কয়ার। A4 আর A3 ভ্যালু সেম, একই ভ্যালু আমরা পাবো। আর সারফেস A2 এর জন্য যেটা একটা করে বললাম, যেহেতু এটা নট নর্মাল টু ডিরেকশন অফ রেডিয়েশন, আমরা dN2 এই ভ্যালুটা বের করে নিয়ে আসছি। এটা dA2 cos θ2, এবং θ2 এর ভ্যালু আমরা পাইছিলাম 30 ডিগ্রি। সেক্ষেত্রে ওমেগা 2 ফ্রম 1 হয়ে যাচ্ছে A2 cos θ2 অর্থাৎ 10⁻³ মিটার স্কয়ার, এর সাথে আমার cos 30 ডিগ্রি গুণ দিব, ডিভাইডেড বাই r স্কয়ার। সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসবে 3.46 × 10⁻³ রেডিয়ান। সো তিনটা এরকম সলিড অ্যাঙ্গেল আমরা আলাদা আলাদা বের করতে পারি। আর তোমাদের কোশ্চেনের থার্ড যে অংশ যেটা ছিল, rate at which radiation is intercepted by 3 surface, অর্থাৎ রেডিয়েশন যেটা আমার হচ্ছে তার রেডিয়েশন সব দিকে আসলে বের হচ্ছে ফ্রম সারফেস A1, এবং ইন্টারসেপ্টেড হচ্ছে এরকম তিনটা সারফেসে। তো কত রেট আমার ইন্টারসেপ্টেড হচ্ছে, এইটা যদি আমরা বের করতে চাই, আমাদের আগের ইকুয়েশন যদি আমরা দেখে আসি, আমরা একটু আগে দেখে আসলাম, এটা ডিফিউজিমিটারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমার ইন্টেন্সিটির সাথে যে রিলেশনশিপ ছিল, সেখানে আমরা দেখছিলাম যে স্পেকট্রাল রেডিয়েশন ফার্স্ট যেটা ডিকিউ ল্যাম্ডা, যেটা এটা আমরা পাচ্ছিলাম এরকম ইন্টেন্সিটি d1 cos θ d ওমেগা। এখন এবং এটা ইউনিট ছিল ওয়াট পার মাইক্রন। আর আমরা যদি টোটাল কনসিডার করি, তখন আমার এই ধরনের কিছু একটা আসে ডিকিউ প্রাইম ল্যাম্ডা।
এখানে আমরা যদি ডিফিউজ ইমিটার বলি, ডিফিউজ ইমিটার হয়ে গেলে এই থিটা আর ফাই এগুলো কি হয়ে যায়, এগুলোর কিন্তু আর কোনো এফেক্ট থাকবে না, অর্থাৎ আই ল্যামডা উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এন্ড ফাই। সেক্ষেত্রে আমরা ডিকিউ ল্যামডা সরাসরি লিখতে পারি সমান আই ল্যামডা কস থিটা ডি ওমেগা, এরকম কিছু একটা ফেলতে পারি, তাই তো? এবং এই থিটাটা কোনটা, খেয়াল আছে এই থিটা কোনটা? থিটাটা হচ্ছে আমার এই অ্যাঙ্গেল। তার মানে আমি যদি এরকম কোন একটা সোর্স থেকে রিসিভারে, এখানে দেখো সোর্স হচ্ছে এটা, রিসিভার ছিল এটা, এর জন্য আমার থিটার ভ্যালু লাগে। এখানেও আমরা একই জিনিস আমার ইউজ করার ব্যাপার আছে। এখানে থিটার ভ্যালু যদি আসি A1 থেকে যদি A3 তে যাই, এখানে থিটার ভ্যালু কত? 0, A4 এ গেলে 45 ডিগ্রি, A2 তে 60 ডিগ্রি। সো আমার আলটিমেটলি আমরা যদি এই এটাতে যাই, যে এগুলো সবগুলোই আমার ডিফারেন্সিয়াল সারফেস, rate at which radiation is intercepted by each of the three surface, এটা হয়ে যাবে Q1 থেকে J তে যাচ্ছে। এখন সারফেস 1 থেকে হচ্ছে সোর্স, J হচ্ছে আমার রিসিভার। এখানে ইন্টেন্সিটি সবগুলোর জন্য সেম, আই A1 ইন্টু cos theta 1। আমার এরিয়াটা হয়ে যাচ্ছে সবগুলোর জন্য সারফেসের সোর্স এরিয়া হচ্ছে A1 theta 1 আর ওমেগা J from 1। তো তার মানে J এর ভ্যালু আমার হতে হবে 2, 3, 4 এই তিনটা হতে পারে। তো 2, 3, 4 প্রত্যেকটার জন্য থিটা 1 এর ভ্যালু আমার আলাদা। যেমন আমি যদি সারফেস 2 তে যাই, ইন্টেন্সিটি সেম, সারফেস এরিয়া সেম, এখানে থিটার ভ্যালু ছিল 60 ডিগ্রি, এটা একটু আগে তোমরা বললা এখানে থিটার ভ্যালু 60 ডিগ্রি ফ্রম সারফেস 2। যদি সারফেস 3 তে যাই, সবই ঠিক, কজের ভ্যালু হয়ে যায় এখানে 0, আর লাস্ট যেটা সারফেস 4 সেটার জন্য কজের ভ্যালু 45 ডিগ্রি। একইভাবে ওমেগার ভ্যালু, ওমেগা J1 আমরা একটু আগে বের করে আসছি এর আগের প্রবলেমে, 3 to 1 সরি ফ্রম 3 from 1 আর 4 from 1 এগুলোর জন্য 1, আর 2 from 1 এটার ভ্যালু আলাদা। তো ওই ভ্যালুগুলো যদি আমরা সব বসায় দিই, তাহলে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সারফেস অর্থাৎ 1 থেকে 2 তে, 1 থেকে 3 তে, 1 থেকে 4 এ ইন্টারসেপশন হচ্ছে রেডিয়েশন, এই প্রত্যেকটার ভ্যালু ইন্ডিভিজুয়াল আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। বোঝা গেল এগুলা? আর যদি সমস্যা থাকে বইলো। জি স্যার। তোমাদের প্রবলেম করতে গেলে কনসেপচুয়াল ব্যাপারগুলো খুব আসবে আর কি। মানে ছোট ছোট যে মানে ডেফিনিশন গুলো দেওয়া আছে এগুলো খুব কাজে লাগে আর কি প্রবলেম করার সময়। একটু আগে যেটা বললাম যে এই থিটা 1 এর ভ্যালু ফর ইমিটিং সারফেস, আর থিটা 2, থিটা 3, থিটা 4 ফর রিসিভিং সারফেস, এগুলোর ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট। মানে তোমার জিওমেট্রিক ওরিয়েন্টেশনটা ভালো করে তোমাকে অবজার্ভ করতে হবে। আর যদি সারফেস এরকম স্মল না হয়, তাহলে আমাদের যেটা আছে এই ডি ওমেগা সমান সাইন থিটা ডি থিটা ডি ফাই, এই ইকুয়েশনটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি ডিকিউ ল্যামডা আমরা যেটা পাচ্ছি, এখানেও আমার ওই থিটা আর ফাই এর ইন্ডিপেন্ডেন্স যে ফ্যাক্টর, যেটা এই ফ্যাক্টর গুলো আসলে চলে আসবে। এরপরে যেটা বলতেছে যে আমরা এতক্ষণ পর্যন্ত ইমিশনের কথা বললাম, আমরা যদি এখন ইনসিডেন্ট রেডিয়েশনের কথা বলি, অর্থাৎ যে সারফেস থেকে আমরা কনসিডার করতেছি সেটা যদি রিসিভার হয় ইনস্টিড অফ ইমিশন। তো ইনসিডেন্ট রেডিয়েশন যখন হবে, এটা অরিজিনেট হতে পারে আরেকটা সারফেস থেকে, এবং যে সারফেস থেকে আসতেছে সেখান থেকে এটা মানে অ্যাজ এ মিনস অফ ইমিশনও আসতে পারে, অথবা ওই সারফেসের রেডিয়েশনের যে অংশটা রিফ্লেকশন হচ্ছে সেখান থেকে আসতে পারে, দুভাবেই আসতে পারে। অর্থাৎ অরিজিনেশন যখন হচ্ছে from another surface, it may be due to emission or maybe due to reflection occurring at other surface, এবং এগুলোর প্রত্যেকটারই ডিফিউশন স্পেকট্রাল এবং ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন থাকে। এবং স্পেকট্রাল ইন্টেন্সিটি যখন আমরা এখানে ক্যালকুলেট করতে যাব বা এটাকে ডিফাইন করতে যাব, তখন আমরা একটু আগে যেমন আমরা আই ল্যামডা ই লিখতেছিলাম, অর্থাৎ স্পেকট্রাল ইন্টেন্সিটি ফর ইমিশন, এখানে হয়ে যাবে স্পেকট্রাল ইন্টেন্সিটি ফর ইনসিডেন্ট রেডিয়েশন। এই জন্য এখানে আই ল্যামডা আই ফাংশন অফ ল্যামডা থিটা এন্ড ফাই। এই যে কোয়ান্টিটি, এটাকে বলতেছে
It is defined as rate at which radiant energy of wavelength lambda is incident from theta phi direction per unit area of intercepting surface normal to this direction per unit solid angle about this direction and per unit wavelength interval d lambda about lambda. অর্থাৎ আমরা দেখি এটা পার্থক্য একটাই, যখন মানে ইমিশনের কথা বলছিলাম সেটা হচ্ছে যে সারফেসের কাজ করছি আমরা সেই সারফেস থেকে বের হয়ে যাচ্ছে, আর যখন ইনসিডেন্ট রেডিয়েশন বলছি তখন আমরা কাউন্ট করছি যে সারফেসেরই আসুক না কেন এখানে এসে ইনসিডেন্ট হচ্ছে। ইট মে বি ফ্রম এনি অরিজিন, বাট ইনসিডেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট রিসিভার। তো স্পেকট্রাল ইরেডিয়েশন এটাকে আমরা বলতেছি জি ল্যাম্ডা এবং ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার পার মাইক্রন। Is defined as rate at which radiation of wavelength lambda is incident on a surface per unit area of surface and per unit wavelength interval d lambda about lambda. এবং এক্ষেত্রে আমার যে ইকুয়েশন যেটা জি ল্যাম্ডা ফাংশন অফ ল্যাম্ডা এটা আমার ওই আগের মতোই, আমরা যখন ইনসিডেন্ট রেডিয়েশন এর ইন্টেন্সিটি ক্যালকুলেট করেছিলাম স্পেকট্রাল ইন্টেন্সিটির জন্য আমরা ছিল এটা হয়েছিল আই ল্যাম্ডা, এটা এখন রিপ্লেস হচ্ছে জি ল্যাম্ডা দিয়ে, আর এখানে ছিল ইন্টেন্সিটি ছিল আই ল্যাম্ডা ই অর্থাৎ ইমিশন হচ্ছে, এখানে এটা হচ্ছে আই ল্যাম্ডা আই অর্থাৎ এখানে ইনসিডেন্ট হচ্ছে। বাদ বাকি সব জিনিসগুলো মোটামুটি সেম থাকছে। এখানে থিটা এবং ফাই আছে, একইভাবে থিটার জন্য আমার 0 থেকে π/2, ফাই এর জন্য 0 থেকে 2π, এই ইন্টারভ্যাল আমার ইন্টিগ্রেশন করতে হবে। এবং আমরা এরপরে যে সমস্ত ডেফিনেশন দেখবো সেক্ষেত্রে দেখবো আমার এই ডিরেকশনের যে পার্ট অর্থাৎ থিটা ফাই ল্যাম্ডার জন্য যে অংশটা এগুলো সবই ঠিক থাকবে, শুধু যে জায়গাটা পার্থক্য হয় ইন্টেন্সিটি, এটা হয়তো বা ইমিশন এক জায়গায় আছে, ইনসিডেন্ট আমরা যখন রিফ্লেকশন নিয়ে বলবো তখন রিফ্লেকশন বা এই সমস্ত জিনিসপত্র বলবো তখন। এর আগেটা ছিল স্পেকট্রাল। আমি যদি টোটাল ইরেডিয়েশনের কথা বলি দ্যাট ইজ জি, ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। It represents the rate at which radiation is incident per unit area from all direction and all wavelength. তার মানে টোটাল যদি আসে টোটাল যেটা হবে ইন্টিগ্রেশন অফ আবার আমার এখানে থার্ড আরেকটা ইন্টিগ্রেশন চলে আসবে যেখানে আমার ডি ল্যাম্ডার এগেইনস্টে আমি এই ইন্টিগ্রেশন টার্মটা নিয়ে আসতেছি। তো এই যে ইনসিডেন্ট রেডিয়েশনের জন্য আমরা বলতেছিলাম যে যেমন ইমিশন যখন হচ্ছে ইমিশনের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে ইট মে বি স্পেকিউল অর ডিফিউজ, এই ইনসিডেন্ট রেডিয়েশনও ডিফিউজ হতে পারে। দেন আই ল্যাম্ডা আই এটা শুধুমাত্র ল্যাম্ডার ফাংশন হবে, থিটা এবং ফাই এর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একইভাবে জি ল্যাম্ডাকে লিখতে পারি ইট উইল বি ইকুয়াল টু পাই অফ পাই টাইমস আই ল্যাম্ডা ইনসিডেন্ট, অথবা টোটাল ইরেডিয়েশন জি ইজ ইকুয়াল টু পাই ইনটু আই ইনসিডেন্ট। আমরা এভাবেও চাইলে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারি। এখন যদি কোনো জায়গায় স্পেকট্রাল ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে সেখান থেকে আমরা টোটাল ইরেডিয়েশন কিভাবে ক্যালকুলেট করতে পারি, তোমাদের যে সেকেন্ড এক্সাম্পল যেখানে দেখা আছে এখানে ল্যাম্ডার এগেইনস্টে ইরেডিয়েশন যেটা জি ল্যাম্ডা এটার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। তাহলে আমি যদি 10 মাইক্রন এই রেঞ্জে আমার যদি ওয়েভলেন্থটা বলি সেখানে আমার জি ল্যাম্ডার হলো হচ্ছে 1000, যদি আমি ওই যে জি ল্যাম্ডার হলো আমি 50 মাইক্রন যাই তখন জি ল্যাম্ডা হয়ে যাচ্ছে 0, এরকম আমার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। এখান থেকে আমার টোটাল রেডিয়েশন কত হচ্ছে এটা বের করতে হবে। টোটাল রেডিয়েশনের জন্য আমার যেটা করতে হবে, আমার যদি স্পেকট্রাল রেডিয়েশন দেওয়া থাকে আমরা এই ল্যাম্ডা সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি ফ্রম 0 টু ইনফিনিটি ল্যাম্ডা ভ্যালু অ্যাসাইন করে দিই সেক্ষেত্রে আমরা পেয়ে যাই। এখানে আমার যে এই ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এটা মোটামুটি একটা সহজ ডিস্ট্রিবিউশন, এত সহজ ডিস্ট্রিবিউশন আসলে হয় না, ইরেগুলারিটি অনেক থাকে, কিন্তু ইরেগুলারিটি যেরকমই থাকুক না কেন আমার ইকুয়েশন কিন্তু সবসময় এই ইকুয়েশনটা আমার ইউজ করতে হবে। এখানে যদি আমি দেখি এখানে আমরা চাইলে 3টা ভাগে ভাগ করতে পারি, 0 থেকে 5 মাইক্রন পর্যন্ত একই রেটে বাড়তেছে ফ্রম 0 থেকে 1000 মিটার স্কয়ার মাইক্রনে, আবার 20 থেকে 25 মাইক্রন পর্যন্ত যদি ওয়েভলেন্থে আসি একই রেটে এটা কমতেছে 1000 থেকে 0 পর্যন্ত যাচ্ছে। আর 25-এর চেয়ে বেশি যদি যাই ল্যাম্ডা ভ্যালু
তখন জি ল্যামডার ভ্যালুটা কত হবে এখানে? আমার যদি ডিস্ট্রিবিউশন এরকম দেওয়া থাকে 0 আমার ল্যামডার ভ্যালু 0 হয়ে যাবে। ল্যামডার ভ্যালু 25-এর বেশি হবে 0। তার মানে আমরা চাইলে এই টোটাল ইন্টিগ্রেশনটাকে 4টা ভাগে এরকম ভাগ করতে পারি। তার মধ্যে 4th যেটা এই টার্মটা হয়ে যাবে আসলে 0। তো এখানে যদি ফার্স্ট টার্মে আসি, এখানে আমরা ধরতে পারি একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যেভাবে ক্যালকুলেট করা হয় সেভাবে হাফ অফ পিক ভ্যালু 1000 ইন্টু এই ইন্টারভ্যাল যেটা বেস ইন্টারভ্যাল 5 - 0। এই ট্রায়াঙ্গেলের জন্য আমরা বলতে পারি হাফ অফ পিক ভ্যালু হচ্ছে 1000 আর বেস ভ্যালু হচ্ছে 25 থেকে 20 বাদ গেলে যেটা আসবে এটা। আর এই 5 থেকে 15 যেটা, সরি 5 থেকে 20, এটার জন্য আমরা বলতে পারি এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, দ্যাট ইজ 1000 ইন্টু 20 - 5। এরকম একটা আমরা রেক্টেঙ্গুলার শেপের একটা এরিয়াকে ক্যালকুলেট করলে আমরা টোটাল জি এর ভ্যালু যেটা এটা বের করে ফেলতে পারি। এটা আসতেছে মোটামুটি 20,000 ওয়াট পার মিটার স্কয়ার। তো এখানে যেরকম সহজভাবে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে ভ্যালুগুলো আসলে এরকম রেগুলার শেপে থাকবে না, কিন্তু যেটা করতে হবে যে আমাদের অ্যাজাম্পশন করে মানে এই ধরনের ফর্মুলার মধ্যে ফেলেই আমাকে আলটিমেটলি সব ক্যালকুলেট করে বের করতে হবে। এখন যদি আমরা একটা মানে রেডিয়েশনের ফেনোমেনা গুলো দেখি, যেমন আমরা সেমি ট্রান্সপারেন্ট মিডিয়ামের ক্ষেত্রে দেখছিলাম যে সমস্ত আসে, একটা হচ্ছে ইরেডিয়েশন হয়, ইরেডিয়েশন একটা অংশ অ্যাবজর্ব হয়, একটা অংশ রিফ্লেক্ট হয়, একটা অংশ হচ্ছে তোমার মানে ট্রান্সমিটেড হয়। আর যদি ওপেক মিডিয়াম হয় সেক্ষেত্রে আমরা বলি যে ট্রান্সমিশন নাই, কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা রিফ্লেকশন হবে, তাই তো? আর এমনিতেই মানে ইন্টারনাল এনার্জির কারণে সারফেস থেকে ইমিশন হবে। তো আমরা রেডিওসিটিকে ডিফাইন করেছিলাম এভাবে যে রেডিওসিটি হচ্ছে যে এটা হচ্ছে এই ইমিশন এবং রিফ্লেকশন এই দুটা সামেশনটা হচ্ছে আমার রেডিওসিটি। তার মানে রেডিওসিটির মধ্যে আবার একটা হচ্ছে রিফ্লেক্টেড পোর্শন, একটা হচ্ছে ডিরেক্ট ইমিশন। তা ইমিশনের জন্য আমার যে মানে ইন্টেন্সিটি সেটা আমরা আসলে ক্যালকুলেট করে আসছি বা ডিফাইন করে এসেছি আগেই। সেটা হচ্ছে কোন অংশটা? আমরা এখানে যেভাবে ডিফাইন করে রাখছি আই ল্যামডা ই ইজ ফাংশন অফ ল্যামডা থিটা ফাই। এটা সবগুলোর জন্যই যে কোনো ইমিশনের জন্য আমরা এটা ইউজ করব। কিন্তু আবার এখানে তার মানে আমার আরেকটা জিনিস যেটা বাদ থেকে যাচ্ছে সেটা হচ্ছে রিফ্লেকশন, তাই তো? স্পেক্ট্রাল ইন্টেন্সিটির মধ্যে এই এই যে রিফ্লেকশন পার্ট এইটা আমার জন্য নতুন করে আসে। এখন বলতেছে স্পেক্ট্রাল রেডিওসিটি যদি আমি বলি যে জে ল্যামডা ইট ইজ ফাংশন অফ থিটা ফাই ল্যামডা সবগুলো হতে পারে এবং ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার একদম। এটার সাথে রিলেশন থাকবে ইন্টেন্সিটি অ্যাসোসিয়েটেড উইথ বোথ ইমিশন এন্ড রিফ্লেকশন। তার মানে আই ল্যামডা ফর সামেশন অফ ইমিশন এন্ড রিফ্লেকশন, এবং এগুলো সবগুলোই আমার ল্যামডা থিটা ফাই এগুলোর সাথে রিলেটেড। তো সেক্ষেত্রে আমার জে ল্যামডার ডেফিনেশনটা হয়ে যাচ্ছে এরকম, জে ল্যামডা আমরা পাবো ইন্টিগ্রেশন অফ আই ল্যামডা which will be contributed for both emission and radiation আসলে ল্যামডা থিটা ফাই এর সাথে cos থিটা sin থিটা d থিটা d ফাই গুলো থাকবে, ইন্টিগ্রেশন ফ্যাক্টর গুলো থাকবে হচ্ছে স্পেকট্রাল রেডিওসিটি। আমি যদি টোটাল রেডিওসিটি আসে সেক্ষেত্রে আবার ল্যামডার সাপেক্ষে আমি আবার নতুন করে আরেকটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর থাকবে, দ্যাট মিন্স এখানে ডি ল্যামডা চলে আসবে ইন্টিগ্রেশন ফ্যাক্টর হিসেবে, লিমিট ফ্রম 0 to ইনফিনিটি। এই যে যেটা এটা হচ্ছে আমার টোটাল রেডিওসিটি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টার স্পেকট্রাম। এবং আমরা যদি ডিফিউজ বলি, অর্থাৎ যেখানে রিফ্লেকশনের যে ইন্টেন্সিটি সেটাও ডিফিউজ, ইমিশনের মানে ইন্টেন্সিটি এটাও যদি ডিফিউজ হয়ে যায় তাহলে আই ল্যামডা ই প্লাস আর যেটা এটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা এবং ফাই হবে, এবং সেক্ষেত্রে আমরা এই দুইটা ইকুয়েশন আমরা তখন ভ্যালিড হবে। যে ল্যামডা হয়ে যাবে পাই টাইমস আই ল্যামডা ই প্লাস আর, আর টোটাল জে যেটা সেটা হয়ে যাবে পাই টাইমস আই ইন্টু ই প্লাস। এবং এখানে যেটা নোট করার বিষয় যে রেডিয়েশন ফ্লাক্স যেটা, এবং এক্ষেত্রে আসলে রেডিওসিটির কথা বলতেছি, এগুলো কিন্তু আমার অ্যাকচুয়াল সারফেস এরিয়া নিয়ে কাজ করতেছে। আর যখন ইন্টেন্সিটি বলবো ইন্টেন্সিটি ইজ বেসড অন প্রজেক্টেড এরিয়া। তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও, চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি আমি।
তোমরা সামনের সপ্তাহে পরীক্ষা দিতে চাচ্ছিলা, কবে দিবা আমাকে একটু জানা দিও। স্যার আগের এক্সাম গুলোর খাতা কি দেখা হয়েছে? সবগুলো দেখা হয়নি আমার, হোপফুলি আমি সামনের সপ্তাহে দিয়ে দিতে পারবো আর কি। থ্যাংক ইউ স্যার। রেজাল্ট যদি কারো বাকি থাকে দিয়ে দাও। আর তোমরা পরীক্ষা কবে দিবা, নেক্সট উইকের কোন দিন দিবা আমাকে কালকের মধ্যে জানিয়ে দাও। আচ্ছা স্যার, ওকে।